বাংলাদেশের অভিনয় জগতে যে মানুষগুলি সবসময় ছিল, আছে এবং সবসময় আমাদের হৃদয়ে আসন গেঁথে থাকবেন, তেমনি একজন প্রিয় অভিনেতা, প্রিয় শিল্পী, প্রিয় মুখ, যিনি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন, যিনি বাংলাদেশ থেকে টরন্টোতে এসেছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সাউথ এশিয়া, যেটি টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে অংশগ্রহণ করবার জন্য, এবং তার একটি ছবি এখানে প্রদর্শিত হবে। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় নাদির চৌধুরী। আজ আমাদের আটটার আড্ডার অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। যিনি একজন প্রিয় অভিনেতা, প্রিয় নির্দেশক, দীর্ঘদিন ধরে অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে অভিনয় জগৎকে মাত করে রেখেছেন, তেমনি একজন প্রিয় শিল্পীকে আজ আমাদের পাশে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। কেমন আছেন নাদের ভাই? এই মুহূর্তে তো ভালোই আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে। আপনি এসেছেন টরন্টোতে ফিল্ম ফেস্টিভ্যালে, আপনার একটা ছবি প্রদর্শিত হবে জানি। তো এই ছবিটা সম্পর্কে যদি একটু প্রথমে শুনে নিই আমরা। ছবিটার নাম তো ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন, স্যাটারডে আফটারনুন, যার বাংলা নাম হচ্ছে শনিবার বিকেল। এটার মূল রচয়িতা হচ্ছে মুস্তাফা সরোয়ার ফারুকী এবং তার নির্দেশনায়, এবং এটি একটি জয়েন্ট ভেঞ্চার ছবি। এটার মূল প্রযোজকের দায়িত্ব পালন করছে জাজ মাল্টিমিডিয়া, বাংলাদেশের একটি সিনেমা প্রোডাকশন হাউস, লিডিং প্রোডাকশন হাউস, এবং আমি অফিসিয়ালি সেই জাজ মাল্টিমিডিয়ার একজন ডিরেক্টরও। আর অভিনয়টা তো হচ্ছে আমার প্যাশন এবং পেশা দুটোই। তো আমি যেমন শনিবার বিকেলের প্রোডাকশনাল কাজ যেগুলো, সেটার সাথে যুক্ত ছিলাম, এবং অভিনেতা হিসেবেও এই ছবিটিতে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। এটি এই ফেস্টিভ্যালে আগামী 13 তারিখ দেখানো হবে। তো আমি সবাইকে বলবো যে ছবিটা যেন সবাই, বাঙালি ভাষাভাষী দর্শক সবাই আপনারা দেখবেন। শুধু বাঙালি ভাষাভাষী দর্শক না, আমি সব ধরনের দর্শকই বলবো, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আর মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় এবং অসাম্প্রদায়িক, কিন্তু হঠাৎ করেই সেখানে কিছু জঙ্গিবাদের উদ্ভব হয়েছিল, এবং আমাদের দেশে যে একটা রেস্টুরেন্ট ছিল হলি আর্টিজান, যেখানে জঙ্গিরা আক্রমণ করেছিল, সেই ঘটনাটাকে কেন্দ্র করেই মূলত এর গল্পটি। আর শুধু নিছক এটাকে একটা গল্প বলবো না, এই সিনেমাটার মধ্যে একটা মেসেজ আছে, একটা অসাম্প্রদায়িক মেসেজ আছে, এবং জঙ্গিবাদের বিরুদ্ধে একটা মেসেজ আছে। এটার মেকিং, এটা ইটস এ সিঙ্গল শট মুভি, এবং সিঙ্গল শট মুভি কিন্তু পৃথিবীতে খুব কম হয়েছে। এইটা ওর মধ্যে অন্যতম, এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এই ছবিতে অভিনয় করার জন্য অভিনয় শিল্পীরা এসেছেন। এবং এই ধরনের একটা ছবি আমি মনে করি মুস্তাফা সরোয়ার ফারুকীকে যেমন বাংলাদেশকেও বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে আলাদা একটা মর্যাদার আসনে পৌঁছে দেবে। কিন্তু আমাদের জন্য খুবই হতাশার এবং দুঃখের বলবো যে ছবিটি সেন্সর বোর্ড এখনও সেন্সর দিচ্ছে না। বাইরে আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে এটা দেখাতে পারছি বা দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশের যে 17 কোটি দর্শক, তারা এই ছবিটা মিস করছে। তো এটা আমাদের জন্য খুব হতাশার। আসলে এটা একটা জীবন্ত, একদম সত্যিকারের ঘটনা নিয়ে যে তৈরি মুভিটা, এটা অবশ্যই আমরা কেউ মিস করব না। আমরা যেটা এখনও আমাদের মনে গেঁথে আছে সেদিনের ঘটনা। আপনাকে সবসময় দেখেছি পর্দায়, আজকে সামনাসামনি দেখে একটু চিন্তা করছি আপনি কি সেই নাদির ভাই? আমি সেই আপনি আপনার অভিনয় জগতের শুরুটা খুবই মজার, শুনেছি অনেক গল্প। একটু যদি আবার আমাদের নন্দন টিভির দর্শকদেরকে একটু শুনতে পারি সেই মজার কিছু ঘটনা, শুরুটা কেমন করে হলো, কেমন করে কেন এলেন এই অভিনয়, কেন আপনাকে এতটা আকর্ষণ করলো? বলতে গেলে তো অনেক লম্বা গল্প। যাই হোক, প্রথমেই আপনি যেহেতু সিনেমার কথা বলে ফেলেছিলেন, এই জন্য বলা হয়নি। প্রথমেই নন্দন টিভির যারা দর্শক, যারা সাবস্ক্রাইবার, তাদেরকে আমার পক্ষ থেকে, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং নন্দন টিভির যারা কর্তৃপক্ষ
ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনাদের এই টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। আর অভিনয় জীবন অনেকগুলো সময় তো পার হয়ে গেছে। ছোটবেলা থেকে আসলে অভিনয় করার খুব ইচ্ছে তো ছিলই, একটা মনোবাসনা ছিল। কিভাবে এসেছিল, একটা পারিবারিক পরিমণ্ডলই ছিল, আসলে সাংস্কৃতিক পরিমণ্ডলেই বড় হয়েছি এবং ওখান থেকেই খুব সম্ভবত আমার মধ্যে এই অভিনেতা হওয়ার একটা ইচ্ছে ছিল খুব ছোটবেলায়। কালকে যে গল্প বলেছি এর আগেও কিছু গল্প আছে। একেবারেই যখন ছোট ছিলাম তখন এই কলাবাগানে আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। সেই ছোটবেলায় ওই বাড়ির চাদর, মার শাড়ি, ওই বাড়ির পর্দার কাপড়, এগুলি দিয়ে মঞ্চ টঞ্চ করে আমরা নাটক করতাম খুব ছোট 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 ছোট। বাড়ির ছাদেও করতেন? বাড়ির ছাদে তো আরেকটু বড় হয়ে করেছি। এগুলো মাঠে টাঠে এখানে সেখানে বাড়ির ছাদেও করতাম। তখন তো নাটক বুঝতাম না, কিন্তু নাটক করতে হবে, নাটক করতে হবে। একেবারেই অন্যরা যখন চড়ুই ভাতি খেলায় ব্যস্ত ছিল, অন্য কাজে ব্যস্ত ছিল, আমার মাথায় তখন ঢুকতো নাটক করতে হবে। নাটক হতো কিনা জানি না, কিন্তু নাটক করতে হবে। এবং ওইটাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে খুব ব্যস্ততা। যেদিন নাটক করব, জোর করে মাকে ধরে নিয়ে আসা, পাশের বাড়ির খালাকে ধরে নিয়ে আসা, যে তোমরা আমাদের নাটক দেখবে। তো নাটককে কেন্দ্র করে মহা আয়োজন, হয়তো নাটক কিছুই হতো না, কিন্তু একটা মহা ব্যস্ততা ছিল, মহা আয়োজন ছিল। এভাবেই আমার জীবনে নাটকের শুরুটা এইভাবে। তারপরে তো নিজে নাটকের দল করলাম সুবচন, এবং সেখানে 2 বছর কাজ করেছি। তারপরে বিভিন্ন কারণেই আমার নিজের গড়া দল থেকেই আমি সরে এসেছি। তারপর একটা গ্যাপ ছিল, বেশ 2-3 বছর 4 বছর একটা গ্যাপ ছিল। এরপরে মূলত এস এম সুলাইমানের হাত ধরে ঢাকা পদাতিক, যেখানে এসে আসলে আধুনিক নাট্যধারার সাথে আমি যুক্ত হয়েছি। এবং ওই সময় ঢাকা পদাতিক খুবই নেতৃস্থানীয় একটু দল ছিল এবং এই দলটির খুব ভালো ভালো নাটক ছিল। খেপা পাগলার প্যাচাল ছিল একটা, যেটা পথনাটক ছিল। 500-রও অধিক এটার কিন্তু প্রদর্শনী হয়েছে। যখন আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং যখন মুক্তিযুদ্ধের কথা বলা বারণ ছিল এক ধরনের, তখন খেপা পাগলার প্যাচাল করা হয়েছিল। এবং আমি বলবো যে আজকে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়েছে, এটা শুরু আরও পিছন থেকে দেখতে হবে। কারণ এই খেপা পাগলার প্যাচাল নিয়ে তারপর আমরা করেছি এই দেশে এই বেশে, এই দেশে এই বেশকে কেন্দ্র করে। সেদিন আমি ফোক ফেস্টিভ্যালে গেলাম, ওখানে একজন বলল যে উনি তখন বুয়েটের ছাত্র ছিলেন, এবং তারপরে চিটাং শো করেছি বলে, আমি চিটাং শোতেও ছিলাম। সেখানে শিবির বা অন্যরা শো করতে দিবে না এই দেশে এই বেশে, বা প্রশাসন এরশাদ সাহেবের আমলে প্রশাসন 144 জারি করবে যে এই দেশে বেশি করা যাবে না। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই দেশে বেশি করেছি। তারপরে ইঙ্গিত করেছি, ইন্সপেক্টর জেনারেল করেছি। আর এই সুলাইমান ভাইয়ের হাত ধরেই ঢাকা পদাতিকে নাটকের সাথে যুক্ত হওয়া। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে থিয়েটার ডিপার্টমেন্টের যিনি ফাউন্ডার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় বা ওনার তত্ত্বাবধানেই ফুটবল ক্রিকেট হলে তো বলতাম যে ওনার কোচিংয়ে বেড়ে উঠেছি। উনি একেবারে আসলে সরাসরি, উনি আমার শিক্ষক না হলেও একেবারে কাদা মাটি দিয়ে যেভাবে পুতুল বানায় বা অন্য কিছু বানায়, উনি এভাবে বানিয়েছেন। তো আজকের আমি যা কিছু, যদি আমি মনে করি একেবারেই কিছু না, একেবারেই, এবং একটু বিনয় নিয়ে না, বিনয়ের সাথে না, বিনয়ের সাথেই বলছি, কারণ এখনো এমন কোনো কিছু সৃষ্টি করতে পারিনি যে একটা সাদা কাগজে একটা আঁচড়ও দিতে পারিনি, যেই আঁচড়টা আমি যখন থাকবো না তখন কেউ মনে করবে। এরকম কোনো কাজ এখন পর্যন্ত করতে পারিনি। আমাদের দেশে আমরা যদি বলি জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম বা আরও অনেকেই, যারা এমন কিছু সৃষ্টি করে গেছেন যে যুগ যুগ ধরে, এবং বাঙালি জাতি যতদিন থাকবে ওনাদের সৃষ্টি থাকবে, ওনাদেরকে স্মরণ করবেন। আমি এইরকম ওনাদের কাছে যত দূরের কথা একটা আচরের দাগও ফেলতে পারিনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তবু আপনি যেখানে আছেন সেটা মানুষ অন্যভাবে ভালোবাসে আপনাকে। আমার মনে হয় আপনাকে দর্শক শ্রোতা সবাই অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, এটা এটা এই জন্য আমি দর্শকের কাছে অবশ্যই কৃতজ্ঞ, এবং যারা আমাকে তৈরি করেছেন তাদের কাছে আরো বেশি কৃতজ্ঞ। তবে একটা বিষয় বলতে পারি যে আমি অত মেধাবী ছাত্র কখনোই ছিলাম না, তবে নকল কখনো করিনি। আমার যেটুকু এটুকু আমার নিজের, একেবারেই নিজের সৃষ্টি করা, নিজের তৈরি করা। এই কারণেই হয়তো দর্শক নতুন কিছু, ভিন্ন কিছু পেয়েছে বলেই দর্শক পছন্দ করে। নাদির ভাই, আপনার মনে, মগজে, অস্তিত্বে সব জায়গায় অভিনয়, আপনার রক্তে অভিনয় সবসময়। আপনি ভীষণভাবে এটার প্রতি আসক্ত আমি জানি। তো আপনার কি মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করার ইচ্ছা আছে নাকি আগেই ছেড়ে দেওয়া? হ্যাঁ, কেন না, ইটস মাই লাইফ। এটা তো আমার জীবনই, জীবন যতক্ষণ থাকবে অভিনয়টা ততক্ষণ অবশ্যই থাকবে। এই জগতেই বিচরণ করব, এর বাইরে আসলে তেমন কিছু শিখি নাই তো আমি। অনেকেই বলে যে হ্যাঁ আপনি এই করেছেন, এই করেছেন। আমি একটা কথাই বলি যে আমি ভাই শিল্পী, শিল্পপতি না। আর শিল্পপতি হওয়ার মতো মেধা আমার নাই। তো যে এইটা যতটুকুই জানি, এই কাজটাই জানি। তো এর মধ্যে থাকলে আমি সুস্থ থাকি, ভালো থাকি। এটাই না আসলে একেবারে এটা ভালো লাগছে মন। একেবারেই। আমার বাসায় আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে হয়তো শরীরটা একটু মেজমেজ করছে, ভালো লাগছে না। তো তখন হয়তো হাতের কাছে কাজ টাজ থাকে না তেমন। বলো এটা তো তোমার আসলে শরীর টরীর কোনো সমস্যা না, এই যে তুমি বসে আছো কাজ নাই, এই কারণে তোমার খারাপ লাগছে। যেই কাজটা পেয়ে যাবে তুমি তো সোজা দাঁড়িয়ে যাবে। এবং এটাই সত্যি, একেবারেই।